গল্প তোমার আমার সম্পর্ক, লেখিকা পাখি। পর্ব 14। হাসপাতাল থেকে বেরিয়ে মেহেরিনকে বিদায় দিয়ে শুভ্র সোজা চলে এলো নির্ধারিত জনসভাস্থলে। শহরের খোলা মাঠে ততক্ষণে হাজার হাজার মানুষের ভিড়, ব্যানার, ফ্লিপ আর মাইকের আওয়াজ, পুরো চারপাশটা উত্তল। তীব্র গরমের মাঝেও শুভ্রকে দেখার জন্য, তার কথা শোনার জন্য সকাল থেকে অধীর আগ্রহে অপেক্ষা করছে স্থানীয় সাধারণ মানুষ। শুভ্র যখন গাড়ির দরজা খুলে নামলো, তার পিছনে স্পষ্ট দেখা যাচ্ছে সাদা রঙের শক্ত চাপা ব্যান্ডেজ। কিন্তু তারা হাঁটাচলা কিংবা চোখের দৃষ্টিতে সামান্যতম দুর্বলতা প্রকাশ পেল না। পাঞ্জাবির উপরে কালো মুজিব কোটটা পরিপাটি করা, কপালে হালকা ব্যান্ডেজ, ওপর দিয়ে চলে যাওয়া দাগটাও তার মুখের গম্ভীরকে যেন আরো বেশি তীব্র করে তুলেছে। শুভ্র মঞ্চের দিকে এগোতেই চারদিক থেকে স্লোগান উঠতে শুরু করলো। একের পর এক নেতা বক্তব্য শেষ করার পর মাইকে শুভ্র মাহমুদের নাম ঘোষণা করা হলো। হাতে চাপ ব্যান্ডিজ নিয়েই শুভ্র ধীর পায়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ালো। ভিড়ের দিকে তাকিয়ে তার চোখে পড়লো রিক্সা চালক, দিনমজুর, গৃহিণী আর অভাবী মানুষদের মুখগুলো। এক মুহূর্তের জন্য জনসভার গভীর নীরবতা নেমে এলো। শুভ্র গম্ভীর এক শ্বাস নিয়ে মাইক্রোফোনটা হাতে নিয়ে শক্ত করে ধরলো। তার গম্ভীর কণ্ঠস্বর পুরো মাঠের প্রতিধ্বনি হতে শুরু করলো। এখানে কোনো মিষ্টি কথা বলতে আসিনি আমি। আপনাদের সাথে মিথ্যে আশার গল্প ফাঁদতেও আসিনি। আজ যে বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমার দিন কাটছে, তা আপনাদের কারোই অজানা নয়। আজ দেশের মানুষ না খেতে দিন কাটাচ্ছে। সকাল হলেই বাজারে গিয়ে সাধারণ মানুষকে চোখের পানি ফেলতে হচ্ছে। চাল, ডাল, তেল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দিন দিন যেভাবে বাড়ছে, তাতে সাধারণ খেটে খাওয়া মানুষের মুখে খাবার তুলে দেওয়া অসম্ভব হয়ে পড়েছে। যে দেশের কৃষি রোদ পুড়ে ফসল ফলায়, সেই কৃষকের ঘরেই আজ হাড়ি কান্না কেন? মাঠ জুড়ে মৃদু শোরগোলে উঠল। শুভ্র হাতের আঘাতে ব্যথা উপলব্ধি করতে ডান হাতটা সামান্য উঁচিয়ে দৃঢ় কণ্ঠে বলল, দিনের পর দিন কারেন্ট না থাকা গ্রামের পর গ্রাম, ঘন্টার পর ঘন্টা অন্ধকারে ডুবে থাকবে। বিদ্যুৎ নেই, কলকারখানা বন্ধ, ডিজেলটা ডিজেলটার বাংলাদেশের কথা মুখে বললেও ঘরের আলো জ্বলার ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। তার উপরে যোগ হয়েছে গ্যাসের লাইনের সংকট। মা বোনদের ঘন্টার পর ঘন্টা চুলার সামনে বসে থাকতে, একবেলা রান্না করার জন্য হাজার কষ্ট করতে হচ্ছে। কোথায় যাচ্ছে আমাদের দেশ? উন্নতির নামে সাধারণ মানুষের পেটে লাথি মারা। কোনো উন্নতি হতে পারবে না। আমি একজন নির্বাচিত এমপি হতে পারি, কিন্তু তার আগে আমি এই দেশের একজন নাগরিক। আমার ভাই যে অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে জীবন দিয়েছিল, আমি সেই রক্তের বৃথা যেতে দিব না। দেশের কারেন্ট, গ্যাস আর খাদ্যদ্রব্যের সিলিন্ডার আমি ভাঙবই।
এই জন্য যদি আমার রক্ত দিতে হয়। কথাটা শেষ হওয়ার আগেই ঘটে গেল অঘটন। হঠাৎই জনসভার পিছনের অংশ থেকে বিকট শব্দ একটা ককটেল বিস্ফোরিত ঘটল। মুহূর্তের মধ্যে চারপাশের পরিস্থিতি ধোঁয়া আর তীব্র চিৎকার নরকীয় রূপ ধারণ করল। ধোঁয়ার আড়াল থেকে একদল সন্ত্রাসী যুবক হাতে লাঠি, সোট ও দেশীয় অস্ত্র নিয়ে জনসভার সাধারণ মানুষের উপরে অতিরিক্ত হামলা চলতে শুরু করলো। ভাগ্য বাঁচাও, হামলা হচ্ছে। চারদিকে লণ্ডভণ্ড মানুষের আর্তনাদ আর কান্নার পুরো জনসভাস্থল থমথমে ও অতিনীয় হয়ে উঠছে। মঞ্চে থাকা নেতা ভয়ে ছত্রভঙ্গ হয়ে পিছনের দিকে দৌড়াতে লাগলো। শুভ্রের গার্ডেরা এবং ইশতিয়াক দ্রুত দৌড়ে এসে শুভ্রকে ঘিরে ধরলো। ইশতিয়াক অবরুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠল, স্যার, সালাউদ্দিনের লোকজন হামলা চালিয়েছে। এখানে থাকা নিরাপদ নয়, দ্রুত গাড়িতে চলুন। কিন্তু শুভ্র নিজের জায়গায় থেকে এক চুলও নড়ল না। হাতের মোচকানো ব্যান্ডিজের বাঁধা অবস্থায় তার চেহারা ভয়ের কোনো চিহ্ন ফুটে উঠল না। সে এক ঝটকায় ইশতিয়াকের হাতে সরিয়ে দিল তার হাতে যখন ভিড়ের দিকে। সেখানে অসহায় মানুষগুলো হামলার মুখে পড়ে কান্নাকাটি করছে, লন হুক হুড়োহুড়ি করতে গিয়ে হাত পা ভাঙছে। শুভ্র হিংসের মতো গর্জন করে বলল, শুভ্র মাহমুদ নিজের মানুষকে বিপদে ফেলে রেখে পালিয়ে যাওয়ার জন্য রাজনীতিতে আসেনি। ইশতিয়াক গার্ডদের বলল ওদের রুখে দাঁড়াতে। ইশতিয়াক হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, আপনি আহত, আপনার ক্ষতি হলে আমাদের শেষ রক্ষা হবে না। আমার ক্ষতি করার ক্ষমতা সালাউদ্দিনের কিংবা তার গুণবাহিনীদের নেই। শুভ্র চাপ ব্যান্ডিজ করা হাতটার উপরে তোয়ালা না করে এক হাত সামনে থাকা মাইক্রোফোনটা শক্ত করে ধরে মঞ্চ থেকে নিচে নেমে সোজা হামলাকারীদের মুখোমুখি দাঁড়ালো। বাতাসে তখন ধোঁয়া আর গোলমালের বিষাক্ত গন্ধ। দূর থেকে আত্মনীদের একজন শুভ্রকে লক্ষ্য করে হুট করে মারল, কিন্তু শুভ্র শুনে গিয়ে নিজের বাঁচে। তার বরফ শীতল চোখে দুটো জ্বলন্ত আগ্নেয়গিরির মতো লাল হয়ে উঠল। রাজনীতির ময়দানে সে লড়াই এতকাল কেবল কথার টেবিল সীমাবদ্ধ ছিল, আজ তা সরাসরি রক্তক্ষরণের রাস্তায় রূপ নিল। আর এই গোলাগুলি ও হামলার উপেক্ষার খবর সবকিছুর মধ্যেই মাহমুদ বাড়ির ডাইনিং রুমে বসে থাকা মাহমুদের কানে পৌঁছে সময় নিল না। টিভি সেন্টারে ভেসে উঠল ব্রেকিং নিউজ। লাল অক্ষরে চোখ পড়তেই মেহেরুনের হাতের পানির গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে খান খান হয়ে গেল। এমপি শুভ্র মাহমুদের জনসভায় ভয়ঙ্কর ককটেল হামলা। উপরোক্ত পরিস্থিতি প্রাণভয়ে ছোটাছুটি করছে সাধারণ মানুষ। সংবাদ পাঠিকারা এই শেষ শব্দ কটি মাহমুদের কানে, মেহেরুনের কানে পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার পৃথিবীটা যেন থমকে গেল। বুকের ভিতরটা এমনভাবে কেঁপে উঠল যে সে সোফায় বসতে গিয়েও টলকে পড়ে যাচ্ছে। সুলতানা বেগম
না চিৎকার করে উঠল। ড্রয়িং রুমে বসে থাকা আসিফ মাহমুদের এর ঝটকায় সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ল। ওনার মুখটা মুহূর্তেই শূন্যতা হয়ে সাদা হয়ে গেল। মাহি দৌড়ে এসে মেহেরুনকে ধরে বলল, কিন্তু মেহেরুন তখন কোনো কথাই শুনতে পারল না। তার মাথার ভেতরে শুধু শুভ্রের এই আহত চাপ ব্যান্ডিজ আর হাতটা কপালের ওপরে লেগে থাকা পুরনো শুকনো রক্তের দাগ আর তার সেই শান্ত আহ মোলায়েম কণ্ঠের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। আ- তোমাকে আমি কারো কাছে ফেরত পাঠাবো না। এই কথাটা নিয়ে তোমাকে আর কখনো ভয় পেতে হবে না। মেহেরুন থর থর করে কাঁপতে থাকা হাতটা টেবিলের দিকে ছুটে গেল। ফোন তুলে নিয়ে শুভ্রর নম্বরে বারবার কল করতে লাগলো, কিন্তু ওপাশ থেকে কেবল একঘেয়েমি রিংটন হয়ে কেটে যাচ্ছে। কেউ ফোন তুলছে না। আব্বু, ওনার ফোন ধরছে না কেন? উনি কি উনি কি ঠিক আছেন আব্বু? মেহেরুনের প্রায় চিৎকার করে কেঁদে ওঠে। চোখের অশ্রু বাঁধ ভেঙে নেমে এসেছে। আসিফ মাহমুদও কাঁপা হাতে ফোন বের করে সাথে থাকা সিকিউরিটি চিফ এবং ইশতিহারকে কল লাগতে লাগলেন। জনসভায় স্থির তখন যেন এক যুদ্ধক্ষেত। টেবিলের বিকট শব্দের পর চারপাশে ধোঁয়ার আচ্ছন্ন। সাধারণ মানুষ দিক বিবেচক জ্ঞান হারিয়ে ছুটছে। সালাউদ্দিনের অনুগত বাহিনীর হাতে রামদা আর লাঠি নিয়ে চারপাশে তছনছ করে দিচ্ছে। কিন্তু শুভ্র মাহমুদ এর আজ সুপা হওয়ার পাত্র নয়। ইশতিয়াক ও সিকিউরিটি গার্ডদের এসে শুভ্রকে পিছন থেকে আগলে রাখার চেষ্টা করতে শুভ্র এক ধাক্কায় তাদের থামিয়ে দিল। গার্ডদের বলল সাধারণ মানুষকে নিরাপত্তায় সরিয়ে দিতে। আর শোনো ইশতিয়াক, আজকে হামলা যে চালিয়েছে তাকে যদি জীবিত না পাই, তবে কাল সকালে সূর্য তোমাকে দেখতে দিব না। শুভ্রর কণ্ঠ তখন হিংস্র এক গর্জন। তার ডান হাতটা চাপা ব্যান্ডেজ বাঁধা থাকলেও পা হাতের দিকে এক অতনীয় ছুঁড়ে মারা লাঠি মাঝপথে শক্ত হয়ে ধরে ফেলল সে। ঠেলে এসে লোকটির বুকের উপরে কড়া এক লাথি কষায় শুভ্র। অতুলনীয় মাটি গড়িয়ে গিয়ে পড়ল। আহত হাতটা তীব্র ব্যথায় চুবুক পড়ল শুভ্রের। চোখ দুটো যন্ত্রণায় বুজে এলো এক মুহূর্তের জন্য, কিন্তু কপালে জমে ওঠা ক্ষোভ আর ভেতরের আগুন সেই শারীরিক যন্ত্রণাকে নিমেষেই ছাই করে দিল। সে এক পা করে ধোঁয়ার আড়াল থেকে বেরিয়ে আসা মূল হামলাকারী সালাউদ্দিনের ডান হাত হিসাবে পরিস্থিতি কালা কাশেম এর সামনে গিয়ে দাঁড়ালো। কালা কাশেমের হাতে তখন রক্তমাখা একটা রামদা। শুভ্রকে এভাবে সম্পূর্ণ নির্বাদিক ও হিংস্র চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে সেও কয়েক সেকেন্ড থমকে গেল। তোর এত বড় সাহস শুভ্র মাহমুদের সামনে এসে অস্ত্র তোলস? শুভ্র বরফ শীতল গর্জন করে উঠল। কাল কাশেম কিন্তু কিছু বুঝে ওঠার আগেই শুভ্র এক ঝটকায় তার কবজি চেপে ধরে মোচড় দিল। কড়কড় শব্দে কালো কাশেমের হাত থেকে রামদা খসে পড়ল আর সে তীব্র যন্ত্রণায় কুঁকড়ে চিৎকার করে উঠল। শুভ্র তার শার্টের কলার ধরে নিজের চোখের সামনে এনে একদম
তীব্র কণ্ঠে বলল, সালাউদ্দিনকে গিয়ে বলিস জনসভার উপরে হামলা চালিয়ে শুভ্র মাহমুদের থাকা থামানো যাবে না। যদি পুরুষ হয়ে থাকে তবে সোজা আমার সামনে এসে দাঁড়ায়। ততক্ষণে ইস্তিহাক ও পুলিশের অতিরিক্ত বহন ঘটনাস্থলে এসে পৌঁছে গেছে। পুলিশেরা বাঁশের শব্দ আর চারদিকের ঘেরাও দেখে সালাউদ্দিনের গুন্ডার আহত ফেলে রেখে রিক্সা গাড়িতে করে পালিয়ে যেতে শুরু করলো। পুলিশ ও স্থানীয় কর্মরা কলা কালা মানিক সহ বাকিদের দ্রুত গ্রেপ্তার করলো, গাড়িতে তুললো। মাঠের শোরগোলের আর উত্তপ্ত একটু থেকে এলো। শুভ্র হাঁটতে হাঁপাতে হাঁপাতে শুভ্রর কাছে এসে দাঁড়ালো। শুভ্রের সাদা চাপা ব্যান্ডিজটা তখন কর্কটে ছায়া ও হালকা রক্তে লালচে হয়ে গেছে, কিন্তু সেদিকে শুভ্রের কোনো খেয়াল নেই। সে চোখ বন্ধ করে মাঠের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। ইস্তিহাক ভয়ার্ত গলায় বলল, স্যার স্যার, আপনার হাতে আবার আঘাত লেগেছে। হাসপাতালে চলুন স্যার, প্লিজ। শুভ্র সোজা হয়ে দাঁড়িয়ে পকেটে থেকে ফোন বের করে দেখলো মেহরুনের 23টা মিস কল। ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই তার হিংস্র মেজাজটা 1 সেকেন্ডের মধ্যে জুড়িয়ে গেল। চোখের লালচে আভা বদলে গিয়ে ফুটে উঠল গভীর এক অনুশোচনা। শুভ্র তার এক মুহূর্ত দেরি না করে ফোনটা কানে তুলে সে দুটো শব্দ বলল, বাসায় চলো। ইস্তিহাকে অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু স্যার, হাসপাতাল। আমি বলছি বাসায় চলো। ইস্তিহাক শুভ্রর গাড়ির পেছনের সিটে গিয়ে বসলো। জানালার কাঁচ নামিয়ে বাহিরের দিকে তাকাতেই চোখ বুজে এলো ব্যথায়। হাতের ব্যান্ডিজের রক্ত জমছে, কিন্তু তার মস্তিষ্ক তখন ঘুরছে ডাইনিং রুমে। কেঁদে কাকুর হওয়া এক পিচ্চি বউয়ের ফ্যাকাশে মুখ। শুভ্র নিজের মনে বিড়বিড় করে বলল, মেয়েটা নির্ঘাত আজ ঘরে মাথায় তুলবে। মাহমুদ বাড়ির গেটে গাড়ির হর্ন বাজতেই মেহেরুন এক ছুটে দরজার দিকে গেল। গাড়ির দরজা খুলে ধীর পায়ে শুভ্র ভিতরে ঢুকলো। পরনে কাদা আর ছাই মাখা জামা, কপালে আর ঘামের সাথে হালকা রক্ত ফুটে উঠেছে, আর ডান হাতের সেই চাপা ব্যান্ডিজটা লাল হয়ে গেছে। শুভ্র ডাইনিং রুমে পা রাখতেই পুরো ঘরের নিস্তব্ধ নেমে এলো। আসিফ মাহমুদ গম্ভীর হয়ে চোখ বন্ধ করে ফেলল। সুলতানা বেগম মুখে হাত দিয়ে কান্না চেপে নিল। কিন্তু মেহেরুনের কোনো কথা বলা না, চিৎকার করে না, ঝগড়াও করে না। সে শুধু শূন্যতা, ফ্যাকাশে মুখে স্থির দৃষ্টিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র দু-এক পা এগিয়ে এসে মেহেরুনের কাছাকাছি দাঁড়ালো। শক্ত গলায় বলল, মেহেরুন। মেহেরুনের এক চুলও নড়ল না। তার দু চোখে ভেসে ঝরঝর করে অঝরে জলের ধারা গাল বেয়ে পড়তে লাগলো। সে শুধু ডান হাতটা বাড়িয়ে শুভ্রর ভালো হাতটা আড়ালে ধরলো। তারপরে টেনে নিয়ে সোজা নিজের ঘরের দিকে হাঁটতে শুরু করলো। কাউকে কোনো কিছু বলার সুযোগ দিল না। মেহেরুর বাঁধ ভাঙা কান্নার ঘরের বাতাস ভারী হয়ে উঠল।
শুভ্রকে বিছানায় বসিয়ে সে আর নিজেকে সামলাতে পারল না। হাঁটু গেড়ে মেহেরিন তার সামনে বসে পড়ল, দু হাতের মুখে ঢেলে, আর কান্নায় বেগে আরো বেড়ে গেল। শুভ্র নিজের শরীরে সব আঘাত আর যন্ত্রণার কথা ভুলে নিস্তব্ধ হয়ে চেয়ে রইল মেহেরিনের দিকে। মেহেরিন মুখ তুলে ফোঁফাতে ফোঁফাতে বলল, আমি তো অশুভ, অপয়া, নয়তো এই বাড়িতে পা দিতে না দিতেই মৃত্যু লগ্ন কেন লাগলো? মাহমুদ সাহেব, আপনি কেন ভাবছেন না আপনার কথা? ছোটবেলায় বাবা মাকে দেখতাম, তারপর যে বাড়িতে গেলাম সেখানেও তো অশান্তি থামেনি। এবার কি আপনাকেও হারিয়ে ফেলতে হবে আমাকে? আমার ভাগ্য লেখা আছে, যাই আপনার ভাবুক, তাদেরও ওপর ঝড় ঝাপটা নেমে আসে। কথাগুলো বলতে বলতে মেহেরুনের নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। শুভ্র এক মুহূর্তে চুপ করে রইল, তারপরে নিজের ভালো হাতটা বাড়িয়ে মেহেরুনের ভেজা গাল দুটো আলতো করে আগলে ধরে তাকে সোজা করে দাঁড় করলো। মেহেরিনের চোখে তুলে শুভ্র বরফ শীতল চোখের দিকে তাকালো। শুভ্র অসম্ভব কোমল কণ্ঠে বলে উঠল, মেহেরুন, শেষবারের মতো বলছি, নিজের সম্পর্কে এই বাজে কথাটা আর কোনোদিনও উচ্চারণ করবে না। তুমি অপয়া নাও, তুমি আমার উপরে নেমে আসা ঝড়ের মতো। একটু করো শান্তি, এক টুকরো শান্তি। আর মৃত কার মৃত্যু কখন আসে তা তোমার বা আমার উপরে নির্ভর করে না। শুভ্র মেহেরিনের কাঁপা হাত দুটো নিজের বুকের ঠিক মাঝখানে এনে শক্ত করে চেপে ধরে ফের বলতে লাগলো, এখানে হাত রেখে দেখো তো মেহেরুন, শুভ্র মাহমুদ এখনো বেঁচে আছে। আর এই হৃৎপিণ্ডটা যতক্ষণ ঘুরছে, সালাউদ্দিন বা তার কোনো ক্ষতি বাহিনীর ক্ষমতা নেই আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার। রাজনীতি আমি ছাড়বো কিনা সেই হিসাব পরে হবে, কিন্তু তোমার কান্নার চেয়ে বড় কোনো রাজনীতি আর ক্ষমতা আমার কাছে নেই। মেহেরুন শুভ্রের বুকের হৃৎস্পন্দ অনুভব করতেই যেন কিছুটা শান্ত গলা হয়ে এলো। সে নিচু চোখে শুভ্রর বুকের উপরে কপাল ঠেকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো। শুভ্র আলতো করে মেহেরুনের পিঠে হাত বুলিয়ে দিয়ে ফিসফিস করে বলল, এবার কান্না থামাও পিচ্চি বউ। আর আমার হাতটা ভীষণ ব্যথা করছে, ওষুধ লাগাবে না? মেহেরুন চটপট কপাল সরিয়ে চোখের পানি মুছে নিল। রাগী রাগী চোখে শুভ্রর দিকে তাকিয়েও সে ভেজা গলায় বলল, আপনি বড্ড খারাপ মাহমুদ সাহেব, কথায় কথায় মন ভোলানো বন্ধ করুন। ফার্স্ট এই বক্সটা আমি আনছি। শুভ্র মৃদু হেসে সোফায় হেলান দিয়ে বসলো। ঘরের দ্রুতশ্বাস পরিবেশটা কাটিয়ে আবার যেন ফিরে আসতে শুরু করলো তাদের নিজেদের সেই আপন অনুভূতিটুকু। চলবে, ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এতক্ষণ ধৈর্য ধরে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।